এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ইবাদের মধ্যে এক ধাক্কা অনুভব হলো। এলিজাবেথের এই কোমলতা এত কিছু হওয়ার পরেও ইবাদের মনকে আরো ভারাক্রান্ত করে তুলল। কাঁপতে কাঁপতে ইবাদ এলিজাবেথের হাত ধরল। ওর গলা কাঁপছিল, কিন্তু সেই কাঁপন এক প্রকার মিনতি ছিল। বলল, আমি ঠিক আছি, তুই ফিরে এসেছিস এলিজাবেথ। দেখ, আমি কতবার বলেছি ওনাকে তোর কাছে নিয়ে যেতে। আমি তোর কাছে মাফ চাইবো, কিন্তু উনি আমাকে নেয়নি। আমাকে ক্ষমা করে দে এলিজাবেথ, আমি অনেক অন্যায় করেছি তোর সঙ্গে। এলিজাবেথ ইব্রাতের দিকে বিস্ময় চোখে তাকিয়ে বলল, ওনাকে মানে? এলিজাবেথের চোখে অবিশ্বাস্য এবং ইব্রাতের মধ্যে এক অদ্ভুত লজ্জার ছাপ দেখা দেয়। ইব্রাতের চেহারা লাল হয়ে ওঠে আর চোখে নাসর দিকে তাকালো। এলিজাবেথ চমকে ওঠে। ওর চোখ যখন পড়লো ইব্রাতের হাতে সোনালি ছুরিতে, সমস্ত শরীর কেঁপে ওঠে। দু কদম পিছিয়ে যায় এলিজাবেথের। হতভম্ব এলিজাবেথ আবারও এক পা করে এগিয়ে গিয়ে বলল, বোন, আমার কাছে পরিষ্কার করে বল, এখানে কি হচ্ছে? ইবাত লাজুক হেসে অযথা কপালের চুল কানে গুঁজে দিয়ে বলল, আমি বিয়ে করেছি এলিজাবেথ। আটকে উঠে এলিজাবেথ গলায় মুহূর্তে যেন দলা পাকিয়ে এলো। আধো ভাঙা স্বরে প্রশ্ন করল, কাকে? ইব্রাত নিষ্পিস করতে থাকে। চুপচাপ দাঁড়িয়ে থাকলো, নত দৃষ্টি নিবিষ্ট করে। পরিস্থিতি সামাল দিতে এবার নাসা গভীর অথচ শান্ত স্বরে বলল, আমরা বিয়ে করেছি ম্যাম। এলিজাবেথের চোখে বিস্ময়ের ছায়া ঠোঁট থেকে ছিটকে এলো। আমরা মানে? আমি আর ইব্রাত। এলিজাবেথের মাথা ঘূর্ণময় হয়ে গেল। ইব্রাতের কাঁধে ধরে ঝাঁকিয়ে চিৎকার করে উঠল। এটা তুই কি করলি বোন? ইব্রাত কেঁপে উঠল, ভীত চোখে তাকালো ন্যাসোর দিকে। ন্যাসো শান্ত দৃষ্টিতে ওকে আশ্বাস দিল। এলিজাবেথ সে দৃশ্য দেখে আরো ক্ষিপ্ত হয়ে রিচার্ডের দিকে ছুটে গেল। রিচার্ডের বুকের উপর ধাক্কা মেরে চিৎকার করে পড়ল, আমার জীবন ধ্বংস করে তৃপ্তি পাননি, এখন নিজের লোক দিয়ে আমার বোনের জীবনটাও নষ্ট করে দিলে, জানোয়ার একটা। রিচার্ডের ভেতরে ক্রোধ তীর তীর করে ফুঁসছিল, কিন্তু মাথা ঠান্ডা রাখার সিদ্ধান্ত নিল সে। কারণ এই মুহূর্তে ইব্রাত এখন ন্যাসোর স্ত্রী, আর স্বামী হিসেবে ন্যাসো তার দায়িত্ব পালন করবে। রিচার্ড কখনোই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর মতন ব্যক্তি সম্পূর্ণ লোক না। এদিকে এলিজাবেথ ব্যথা আর ক্ষোভে আহাজারি করতে লাগলো। তখনই শোনা গেল ন্যাসোর দৃঢ় আত্মবিশ্বাসের কণ্ঠ, ধ্বংস করিনি ম্যাম, 3 কুবল পাঠের মাধ্যমে ওকে আমার অর্ধাঙ্গিনী করেছি। আমার স্ত্রী আমার সব। এলিজাবেথের ক্রোধ এবার সীমা ছাড়িয়ে গেল। রিচার্ডের দিকে থেকে চোখ সরিয়ে তাকালো ন্যাসোর শক্ত বাঁধনে থাকা ইব্রাতের দিকে। ইব্রাত একদম ন্যাসোর বাহুতে মিশে রয়েছে। এলিজাবেথ এবার ন্যাসোর উপর চিৎকার করল, ঠকিয়ে বিয়ে করেছেন আপনি আমার বোনকে। ভুলে গেছেন আমাদের ধর্ম আলাদা। উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এলিজাবেথ, আর রিত ভাইয়া নিচে দাঁড়িয়ে আমাদের বিয়ে পড়িয়েছে মসজিদে। ইব্রাতের কথা এলিজাবেথের তীব্র ক্রোধ আর তেজ মূর্তি স্তব্ধ হয়ে গেল। মাথায় যেন বজ্রপাত হলো। এলিজাবেথ স্তব্ধতায় গিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু রিচার্ডের ক্রোধ অন্য উচ্চতায় পৌঁছালো। দেখল আগুন চোখে ন্যাসোর দিকে গেল। ন্যাসো থতমত খেয়ে গেল। ইব্রাত রিচার্ডের পুরো নাম বলতে পারে না, ওর কাছে খুব কঠিন লাগে। তাই ন্যাসো রিত নামটা ব্যবহার করতে বলেছিল ইব্রাতে। কিন্তু ইব্রাত যে আজ ময়দানে গুপ্ত খবর এভাবে ফাঁস করে দিবে তাকে জানত। এদিকে এতক্ষণ নীরব দর্শক লুকাস পরিস্থিতির সামান্য শান্ত হতে দেখে সুযোগকে কাজে লাগালো। রিচার্ডের কানের পাশে গিয়ে ফিসফিস করে বলল, বস, আমার কিন্তু একটু ভালোই হলো। নিজ দেশে মেয়ে পছন্দ করে। বাঙালি মেয়েরা খুব ঝগড়াটে। আপনার আর নেশোর জন্য আমার এক বুক সমবেদনা। রিচার্ড ক্রোধে অগ্নিশর্মা হয়ে তাকাতে লুকাসের সাহসীপান মূর্তি মিয়ে গেল। রিচার্ড এবার ন্যাসোর দিকে চেয়ে ইব্রাতের উদ্দেশ্যে বলল, ইব্রাত, ওকে উপরে নিয়ে যাও। আমরা খয়রাতি না, না খাইয়ে কাউকে যাইতে দেই না। সকলে হতভম্ব। লুকাস তৎক্ষণাৎ সোফায় গিয়ে দু হাতে মুখ চেপে বসল। এখন হাসা মানে ওর পিঠে ঢোল বাজা।
ইব্রাত ছোট কামড়ে এসে এলিজাবেথের দিকে এগিয়ে গেল। ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। কোথাও যাব না আমি। এলিজাবেথ বোন প্লিজ চল, কতদিন ওর তোর সাথে দেখা হলো। আমি যাব না বললাম তো। ইফরাত ছাড় আমাকে। এলিজাবেথ মুচড়ামুচড়ি করে দরজার দিকে যেতে চাইলে শোনা গেল রিচার্ডের ভারী কি কণ্ঠস্বর। আর এক পা এগোলে সোজা উপরে রুমে নিয়ে দরজা আটকাবো আমি। আর তারপর এমন কিছু হবে যে মেঝেতে পা রাখার শক্তি অবধি থাকবে না তোমার শরীরে। রিচার্ডের চাপা হুমকি শুনে এলিজাবেথ ভেতরে ভেতরে চুপসে যায়। ওর নিজেও অনেক প্রশ্ন উত্তর জানা আছে, তাই আর কোনো কিছু না বলে ইব্রাতের হাত ধরে উপরের দিকে যেতে থাক। ন্যাসো বরাবরই চতুর। রিচার্ডের কথা রেশ ধরে ইব্রাতের দিকে চেয়ে এক ধরনের ইঙ্গিত দিল। সঙ্গে সঙ্গে ইব্রাতের পেটের ভেতর এক ঝাঁক প্রজাপতি উড়াল দিল। মেকি রাগ দেখিয়ে ইব্রাত চোখ রাঙিয়ে ন্যাসোর দিকে তাকালো, কিন্তু সেই চাহনি খুব বেশি সময় ধরে রাখতে পারল না ইব্রাত। লাজুক ভান করে এলিজাবেথের পিছু পিছু উপরে চলে গেল। সেই লাজুক ভানের মানে দ্বারা এটাই বোঝানো হলো, যা দুষ্টু, বাকি কথা রাতে। তুই আমাকে এই রুমে নিয়ে এসেছিস কেন? কি? এলিজাবেথের রিচার্ডের রুমে যেতে ঝাড়া মেরে ইব্রাতের কাছ থেকে হাত ছাড়িয়ে নেয়। ইব্রাত বাচ্চাদের মতো ভোলা ভালা মুখ বানিয়ে বলল, ভাইয়ের জিনিস ওনার রুম ব্যতীত অন্য কোথাও নিলে রাগ করে। তুই কি আমাকে ওই অসভ্য লোকটার জিনিস ভেবেছিস? এলিজাবেথ রাগে উন্মাদ হয়ে রিচার্ডের রুমে জিনিসপত্র তছ নছ করতে লাগলো। কেবিনেটে রাখা সব জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলছে মেঝেতে। ফেলে দিতে থাকে। ইব্রাত দরজার পাশে দাঁড়িয়ে হতবাক হয়ে দেখছিল শুধু। এলিজাবেথের এই রূপ আগে কখনো দেখেনি। অবশেষে ইব্রাত এগিয়ে এসে এলিজাবেথের হাত চেপে ধরল, অবাক স্বরে বলল, এলিজাবেথ তোর এই রাগ এতদিন কোথায় ছিল? এলিজাবেথ ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বলল, পরিস্থিতি বাধ্য করছে ইব্রাত। দিন দিন ভেতরের সব চাপা তেজগুলো জেগে উঠছে, আর চুপ থাকতে পারছি না আমি। ইব্রাত এলিজাবেথের উত্তেজনা দেখে উদ্বিগ্ন হয়ে বলল, বোন শান্ত হ, আয় এখানে বস। এলিজাবেথকে টেনে বেডে বসালো ইব্রাত। বসতেই এলিজাবেথ ইব্রাতের মুখ দুহাতের আঁচলায় আলতো করে চেপে ধরে উত্তেজিত হয়ে বলল, বোন সত্যি করে বল, ওরা তোকে জোর করেনি তো? ইব্রাত এসে মাথা নাড়িয়ে বলল, আরে না, উল্টো আমি ওনাকে জোর করেছি। মানে লাভ এট ফার্স্ট সাইট ছিল আমার, অনেক সাধনার পর পটাতে পেরেছি। এলিজাবেথ চোখ কুচকে বলল, ওনাকে পেলি কোথায়? ইব্রাত গর্বিত হাসি হেসে বলল, শখের ব্যাডারা সহজে ধরা দেয় না বুঝলি, কথাই আছে না, শখের ব্যাডার হ্যাডাম বেশি। তবে আমি ঠিক ওনাকে আমার করে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মানে কি? আমি কিছু বুঝতে পারছি না। ইব্রাত হেসে শুরু থেকে সব বলতে শুরু করলো এলিজাবেথকে। ইতালি থেকে ফেরার পর ন্যাসো ধর্ম ত্যাগ করে ইব্রাতকে বিয়ে করেছে। সেই আজব থেকে ইব্রাত মুক্তি পায়, কারণ ইব্রাত নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছিল। নিজে গিয়ে রিচার্ডের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিল। তবে সবিতা বেগম নিজের সিদ্ধান্তে এখনো অটল। শিহাবের মৃত্যুর খবর এখনো কেউ জানে না, কিন্তু সবিতা বেগম মনে করেন রিচার্ড শিহাবকে কোথাও লুকিয়ে রেখেছে এলিজাবেথের জন্য। এই ভুল ধারণার কারণে সবিতা বেগমের রাগ এখনো এলিজাবেথের উপর। তার ফলস্বরূপ সবিতা বেগম এই বাসায় কাজের বুয়ার মতন জীবন কাটাচ্ছে। আপাতত সবিতা বেগম ছাড়া বাড়িতে কোনো গৃহ পরিচারিকা নেই। রিচার্ড ইচ্ছাকৃতভাবে তাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করাচ্ছে এবং অপমান করে যাচ্ছে। সবিতা বেগম এখনো ইব্রাতে বিয়ে মেনে নেয়নি। অভিমানী মেয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। ইব্রাত মায়ের অভিমান ভাঙানোর অনেক চেষ্টা করেছে, নানানভাবে তার ভুল ধরিয়ে দিতে চেয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে বুঝাতে পারেনি। মায়ের কষ্ট দেখে ইব্রাতের বুক ফেটে যায়, তবুও কিছুই করার ক্ষমতা নেই। ও রিচার্ডের বিরুদ্ধে মুখ খোলার সাহস কারোরই নেই। এমনকি ন্যাসো ও ইব্রাতেরও কোনো সমর্থন দেয় না এই ব্যাপারে। শেষমেশ মায়ের কথা বলতে গিয়ে ইব্রাত অঝরে কেঁদে ফেলে। এলিজাবেথ ওকে বুকে চেপে ধরে, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। শান্ত হবন, আমার তোদের কারোর ওপর কোনো রাগ নেই। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস সেটাই অনেক। চাচিও একদিন বুঝতে পারবে। থেমে এলিজাবেথ ইব্রাতকে বুক থেকে তুলে সতর্ক প্রশ্ন ছুড়ল, সত্যি করে বলতো, তুই কি সুখী? ইব্রাত চোখের পানি সমেত হাসল।
হ্যাঁ, আমি অনেক সুখী রে। অনেক সাধনার পর ওনাকে পেলেও অনেক ভাগ্য করে পেয়েছি। আমার অনেক যত্ন নেয়। বাইরের উনি আর ঘরের উনির সাথে অনেক পার্থক্য আছে এলিজাবেথ। স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথ। পরপর আবারও অস্থির হয়ে উঠল। ইব্রাতে হাত ধরে উৎকণ্ঠা ঠাসা কণ্ঠে বলল, রেশমা মা কোথায় জানিস? ওনাকে তো দেখলাম না। কে উনি? আমি তো ওনাকে চিনি না। তুই তুই এ বাড়িতে আসার পর ওনাকে দেখিসনি? ইব্রাত মাথা নাড়িয়ে বলল। না। এলিজাবেথ মন বিষণ্ণতায় চুপসে গেল। চোখ বুঝে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেই থাকলো। আল্লাহ, এই শয়তান যেন রেশমা মার কোনো ক্ষতি না করে। এলিজাবেথ, ভাইয়া কিন্তু তোকে মন থেকেই চাই। চোখ খুলল এলিজাবেথ। ইব্রাতের কথার বিপরীতে তাচ্ছিল্যের স্বরে হাসি দিয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস বোন? ইব্রাত এলিজাবেথের এক হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি সত্যি বলছি, বিশ্বাস কর। দেখ, সবার ভালোবাসার ধরন একরকম হয় না। কেউ হয়তো সহজে প্রকাশ করতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা নেই। ভাইয়া আসলেই তোকে চাই। এখানে আমি 5 দিন ধরে আছি, এর মধ্যে একবারও ভাইয়া আমার দিকে চোখ তুলে তাকায়নি। তুই নিজেই দেখ, ভাইয়া তার রুমে কাউকে আসতে দেয় না, তার জিনিস ধরতে দেয় না, শুধু তোকে অ্যালাউ করে। এলিজাবেথ, একটু বুঝার চেষ্টা কর। মানুষ তার প্রিয় জিনিসের ভাগ কেবল প্রিয়জনের সঙ্গেই করে। এলিজাবেথ উঠে দাঁড়ালো, অধর এলিয়ে বাঁকা হাসলো, বিদ্রুপ করে বলল, প্রিয় জিনিসের ভাগাভাগি না? এলিজাবেথ আশেপাশে কিছু খুঁজে বের করার জন্য চোখ ঘোরালো। হঠাৎ নজরে গেল রিচার্ডের বেডের পাশে মদের বোতল। এক মুহূর্ত দেরি না করে সেটি হাতে তুলে নিল। ইব্রাত কপাল কুঁচকে এলিজাবেথের অদ্ভুত গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু পরক্ষণই যা ঘটলো তাতে ইব্রাত হতবাক হয়ে গেল। এলিজাবেথ মদের বোতলটি তুলে সোজা ছুঁড়ে মারে দেয়ালে ঝোলানো ড্রাগনের পেইন্টিংয়ে। প্রচণ্ড শব্দে কাঁচ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইব্রাত ভয় পেয়ে দুহাতে কান চেপে ধরল। নিচ থেকে রিচার্ড, ন্যাসো আর লুকাস দৌড়ে উপরে আসে। পেইন্টিংয়ের ভাঙা কাঁচ দেখে রিচার্ড থমকে দাঁড়ায়। শিরদাঁড়া সোজা হয়ে দু চোখ ঝলসে ওঠে। লেলিয়ান আগুন পুরো রুম কাঁপিয়ে গর্জে উঠল। আমার রুচির বাইরে একটা টিস্যু আমার আবাসস্থলে আসে না। অন্য কাউকে ছোঁয়ার অনুমতি দেওয়া তো দূরের কথা, কে ভেঙেছে এই পেন্টিং? ইব্রাত ভয় একদম চুপসে গেল। মাথা নিচে করে কাপা গলায় বলল, এলিজাবেথ। রিচার্ডের চোখ মুহূর্তেই বাঁকিয়ে গেল এলিজাবেথের দিকে। চোখের আগুন দৃষ্টি ধীরে ধীরে নরম হতে লাগলো। খানিকটা থেমে গেল, ঘাকারি দিয়ে কাইকি করে ধরা সে আওয়াজে বলল, ঠিক আছে, আরেকটা আনিয়ে নেব। সকলের সাথে সাথে এলিজাবেথ অবাক হয়ে গেল। একটু আগে ইব্রাতের বলা কথাগুলো মনের মাঝে পাক খেতে বুক শুকিয়ে এলো এলিজাবেথের। ন্যাসো, লুকাস আড়াআড়ি ভাবে একে অপরের দিকে চাওয়াচাই করছে। রিচার্ড ইব্রাতের উদ্দেশ্যে জলদগম্ভীর গলায় বলল, আই নিড সাম প্রাইভেট স্পেস। ইব্রাত ন্যাসোর দিকে তাকালো। ন্যাসো চোখে ইশারা করলো বেরিয়ে আসতে। ইব্রাত এক পলক এলিজাবেথের দিকে তাকালো। এলিজাবেথ স্তব্ধ হয়ে রয়েছে। ইব্রাত দৃঢ় পাশে রিচার্ডের পাশে দিয়ে বেরিয়ে গেল। দরজার বাইরে যেতে রিচার্ড এলিজাবেথের উপর দৃষ্টি রেখে নিরেট স্বরে বলল, ইব্রাত, দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যাও। এখন কিছু অপ্রীতিকর সাউন্ড হতে পারে, যা বাইরে যাওয়া একদমই ঠিক হবে না। ইব্রাত অবাক হয়ে যায়, তবে বিপরীতে কিছু বলার সাহস নেই তার। রিচার্ড যা বলল তাই করলো। দরজা লাগানোর শব্দে এলিজাবেথ অচেতন হয়ে পড়ে। রিচার্ডের ঘোর লাগা দৃষ্টি দেখা মাত্রই বুকের ভেতর চাপ অনুভব হয়। রিচার্ড ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে এক পা করে এলিজাবেথের দিকে এগিয়ে যেতেই থাকলো। এলিজাবেথ ভয়ে আশেপাশে তাকাতে থাকে। টেরেসের দিকে চোখ যেতে দেখতে পায় গ্লাসটি খোলা। এলিজাবেথ দ্রুত সেদিকে ছুটে যায়। টেরেসে গ্লাস বন্ধ করায় লক করে দেয়। এলিজাবেথ এই আচরণে বক্র হাসি দেয় রিচার্ড। বোকা এলিজাবেথ জানো না চাবি রিচার্ডের কাছে আছে। তবুও রিচার্ড তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেয় না। তর্জনী আর মাধ্যমা আঙুলে ভাঙে গ্লাসে টকটক শব্দ তুলে হাস্কি ভয়েসে বলে, কাম অন ডার্লিং, ওপেন দ্য ডোর বেবি গার্ল।
এলিজাবেথ দরজা খুলে না, বরং ভয়ে আরো পিছিয়ে যেতে থাকে। রিচার্ড রাগ প্রকাশ না করে ধীর পায়ে এগিয়ে গিয়ে বেডসাইড ক্যাবিনেট থেকে চাবি নিয়ে আসে। রিচার্ডের হাতে চাবি দেখতেই এলিজাবেথের অবয়ব অন্ধকারে মিলিয়ে যায়, আরো পিছিয়ে যেতে থাকে। রিচার্ড লক খুলে টেরেসে পা রাখে। ওর পদধূলি এলিজাবেথের বুকের ভিতর ঝড় তুলে। পিছাতে পিছাতে এলিজাবেথের পিঠ রেলিং এর সাথে ঠেকলে আরো ভয় পেয়ে যায় এলিজাবেথ। নিচ থেকে কিছু বডিগার্ড চুপচাপ দাঁড়িয়ে এলিজাবেথের ঝুলে থাকা লাল চুলের দিকে তাকিয়ে আছে অবাক চোখে। রিচার্ড এগিয়ে গিয়ে এলিজাবেথের গা ঘেঁষে দাঁড়ালো। ওর শরীরের মাতাল করা পারফিউমের ঘ্রাণ এলিজাবেথকে দুর্বল করে ফেলে। আকস্মিক রিচার্ড দু হাতে এলিজাবেথের কোমর শক্ত করে চেপে ধরে পা শূন্যে তুলে রেলিংয়ে বসিয়ে দিল এলিজাবেথকে। রিচার্ডকে দেখা মাত্র বডিগার্ডদের কানের পাশ দিয়ে যেন ঠান্ডা এক হাওয়ায় বয়ে গেল। সকলে দ্রুত তাদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। রিচার্ডের খোল লাগা দৃষ্টিতে এলিজাবেথের গরম জিবুতিবু হয়ে কাঁপতে থাকে। রিচার্ড এলিজাবেথের ভয়ের মাত্রাকে দ্বিগুণ করে দেওয়ার জন্য ওর অর্ধেক শরীর ছেড়ে দিল রেলিংয়ের বাইরে। এলিজাবেথের অভ্যন্তর শিউরে ওঠে, নিচে তাকানোর সাহস পায় না, চোখ মুখ কুচকে বন্ধ করে রাখে। শরীরের ভার নিচের দিকে বেশি থাকার কারণে এলিজাবেথের পেটের উপরের অংশের কাপড় সরে যায়। রিচার্ডের দৃষ্টি পরিবর্তন হয়ে শরীরে অদৃশ্য এক ঝাঁক অস্থিরতা ভর করে। ঝুঁকে ঠোঁট ছোঁয়ালো এলিজাবেথের পেটের মধ্যস্থলে। ওর সাদা তকতকে পাতলা চামড়া রিচার্ডের খসখসে উষ্ণ লাগতে শরীর যে বৈদ্যুতিক তরঙ্গই খেলে গেল এলিজাবেথের। শরীর ঝাঁকুনি দিয়ে উঠে খামচে ধরে রিচার্ডের চুল। রিচার্ড ওর উষ্ঠ চেপে ধরে রাখলো ওর পেটের গভীরতা। এলিজাবেথ কুকড়ে যেতে থাকলো। এলোমেলো করে দেয় রিচার্ডের চুল। রিচার্ড সোজা হয়ে দাঁড়ায়, এলিজাবেথকে সাবধানে কোলে তুলে নিল। নিচে পড়ে থাকা অযত্নে শুকিয়ে যাওয়া একটি ফুলের টবের টহনিতে চমকিত হতেই লুকাস উপরেই তাকায় এবং সরাসরি রিচার্ডের চোখে চোখ রাখলো। রিচার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল লুকাসের চোখ কোথাও অন্যদিকে ভ্রষ্ট হয়েছে কিনা। সন্তুষ্টি অনুভব করে রিচার্ড একটি ছোট্ট হাসি দিয়ে চোখের ইশারায় কিছু বুঝিয়ে দিল লুকাসকে। অতঃপর এলিজাবেথকে কোলে নিয়ে দ্রুত রুমে চলে গেল। রিমোট চেপে সব পর্দা নামিয়ে দিল। রুমের নিয়ন আলোতে এলিজাবেথের ভয়াবহ কাঁপানো চোখ দুটি আরো বেশি জলজলে হয়ে উঠল। ঠিক তখনই বিকট শব্দ হলো। কেঁপে রিচার্ডের শার্ট খামচে ধরে এলিজাবেথ। এটা কিসের শব্দ ছিল? রিচার্ড এলিজাবেথের দিকে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে থেকে বলল। গুলির। মিয়ে গেল এলিজাবেথ। বলল, কার উপর গুলি করা হয়েছে? কেন? রিচার্ডের দৃষ্টি ভঙ্গ হয় না। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থেকে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, কিছু গার্ডদের। রিচার্ড ফণিতাহীন বলল। আমার জিনিসে চোখ তুলে তাকিয়েছিল। রিচার্ড এলিজাবেথের বেডে শুইয়ে দিয়ে ওর উপর ঝুঁকলো খানিকটা। এলিজাবেথ কনুই দিয়ে ঠেলে পেছনে যেতে চাইল। রিচার্ড এলিজাবেথের পা টেনে ওকে নিজের কাছে নিয়ে আসে। এলিজাবেথের চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। রিচার্ড ওর হাত শার্টের বোতামে রাখতে চোখের কোণে লুকানো এক সূক্ষ্ম আলো যা ধীরে ধীরে ম্লান হয়ে গেল। আর অস্থিরতার মাঝে এলিজাবেথের অনুভূতিটা মুহূর্তের জন্য হারিয়ে গেল শূন্যের অতলে। ক্ষীণ স্বরে বলল, আপনি এমনটা করতে পারেন না। রিচার্ড শার্টের একটা বোতাম খুলেই নিল। এলিজাবেথের নাকের ডগায় নাক ঘষে পড়ল। আমি সব পারি রে। আপনি এত নিকৃষ্ট। ছি। বাঁকা হাসলো রিচার্ড। এলিজাবেথের চিবুকে আঙুল দিয়ে স্লাইড করতে থাকে আর বলল, আই এম ব্যাড বয় মাই ফাকিং ডার্ক রেড। আকস্মিক এলিজাবেথ রিচার্ডকে ধাক্কা দিয়ে বেডে ফেলে ওর পেটের উপর উঠে বসলো, হাঁটু ভেঙে রিচার্ডের বাহুর দুই পাশে দিয়ে। রিচার্ড অবাক হলো বটে, তবে তা ওর চেহারায় প্রকাশ পেল না। বাঁকা হেসে দেখতে থাকলো এলিজাবেথের কার্যক্রম। এলিজাবেথ হাতের পিঠ দিয়ে ওর চোখের জল মুছে নিল। অতঃপর ঝুঁকলো রিচার্ডের উপর। মূর্তি বদলে গেল কণ্ঠস্বর। এলিজাবেথ ও নরম তুলে হাত নিয়ে রাখলো রিচার্ডের শার্টের বোতামে। হিসিয়ে পড়ল, লেট মি আনবাটন। রিচার্ডের চোখ হাসলো এলিজাবেথের কথায়। এলিজাবেথ রিচার্ডের শার্টের বোতাম খোলার আগে রিচার্ড শক্ত হাতে চেপে ধরল এলিজাবেথের কোমর। সুঠাম শক্তপোক্ত হাতে এলিজাবেথের শরীর কিছুটা উপরে তুলে নিয়ে বসালো আর একটু পেছনে।
সঙ্গে সঙ্গে শরীর জমে যায় এলিজাবেথের। অপ্রীতিকর কিছু অনুভব হতেই রিচার্ড এলিজাবেথের অবয়বে হালত দেখে ঠোঁট পাকিয়ে হাসল। এলিজাবেথের মতোই হিসিয়ে বলল। দ্যাটস ইওর পজিশন রেড। সঙ্গে সঙ্গে এলিজাবেথ রিচার্ডের কোমরে গুজে রাখা গান বের করে সরে আসলো রিচার্ডের উপর থেকে। গান পয়েন্টে নিয়ে নিল রিচার্ডকে। যদিও কাঁপছে এলিজাবেথের হাত। রিচার্ড শার্টের বোতাম লাগাতে লাগাতে উঠে সোজা হলো। ছোটের আগায় জড়ো হয়েছে। রহস্যের ঘন ঘটা অত্যন্ত স্বাভাবিক গলায় বলল। রেড, কিছু দেখতে পাচ্ছ আমার চোখে? এলিজাবেথ দুঃসাহসী একটা কাজ করে ফেলল। ভেতরে ভেতরে তটস্থ রিচার্ডের ঠান্ডা শহর ওর ভেতরে ভয় আর বাড়িয়ে দিচ্ছে। কাপা গলায় বলল। মানে? কোনো ভয় দেখতে পাচ্ছ আমার চোখে? এলিজাবেথ নিশ্চুপ। রিচার্ড এবার দাপুটে গলায় চেঁচিয়ে বলল। আমি মৃত্যুকে ভয় পাই না রেড। এলিজাবেথের গলা আবারও ভিজে আসলো। ওর প্রকম্পিত তর্জনীর ট্রিগারে বসিয়ে চিৎকার করে বলল। আমার ভাই আর রেশমামা কোথায়? রিচার্ডের লাপাত্তা জবাব। আমি কি করে জানবো? মিথ্যা বলবেন না, সত্যি করে বলুন ওরা কোথায়? রিচার্ড এবার ওর মুখটাকে দুঃখী বানিয়ে বলল। ছলনা করলে রেড, ছ্যাত মোড়টাই নষ্ট হয়ে গেল। এলিজাবেথ আবারও চেঁচালো। চালাকি করবেন না আমার সাথে, বলুন ওরা কোথায়? রিচার্ড এলিজাবেথের প্রশ্নে কোনো উত্তর দিচ্ছে না, বরঞ্চ নিজের মতো করে কথা বলে যাচ্ছে। আজ ছলনা করলে একদিন নিজে থেকে এসে বলবে FMLTWIA। মানে জানে না এলিজাবেথ বলল। মানে নামমাত্র স্বামীর বাড়ি গিয়ে গুগল করে নিও। ক্রোধে ঠোঁট কাঁপতে থাকে এলিজাবেথের বিষাদে ভরা কণ্ঠে বলল। এসব করে কখনোই আপনি আমাকে পাবেন না। ইউ উইল নেভার অন মি। এলিজাবেথের বাক্য শেষ হবার সাথে সাথে রিচার্ড নিজ থেকে এক ঝাটকা দিয়ে এলিজাবেথের কোনোই ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে গানটি এলিজাবেথের হাত থেকে পড়ে যেতেই যাচ্ছিল, তবে রিচার্ড দক্ষতার সঙ্গে সেটা ধরতে সক্ষম হলো। সঙ্গে সঙ্গে এলিজাবেথকে টান দিয়ে নিজের কাছে নিয়ে উল্টো করে দেয়ালের সাথে চেপে ধরে। এলিজাবেথের বাঁকানো কোমরের খামচে ধরে কানের লতিতে ঠোঁট লাগিয়ে ভারী গলায় বলল। ড্রেস ডাউন, ড্রেস আপ বেবি। এলিজাবেথের চোয়াল দেয়ালের সাথে চাপ লেগে আছে। কথা স্পষ্ট হয়ে আসে না। রুষ্ট গলায় চিবিয়ে চিবিয়ে বলল। ছাড়ুন আমাকে। রিচার্ড আরো শক্ত করে খামচে ধরল এলিজাবেথের কোমর, তাতে দশ চেপে বলল। ম্যাডাম কেয়ারফুল, আমি কন্ট্রোল হারাচ্ছি। নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিন্তু আপনি এখন ঝলসে যাবেন আমার প্রতিটি ছোঁয়ায়। এলিজাবেথ দমে না একইভাবে বলল। আমার লাগছে, ছাড়ুন অমানুষ এক। রিচার্ড এক মুহূর্তের জন্য এলিজাবেথকে ছেড়ে দিল, কিন্তু পুরোপুরি নয়। পরক্ষণেই কোমরে জড়িয়ে ভ্যানিটির ওপর বসিয়ে দিল এলিজাবেথকে। ভ্যানিটির ওপরে থাকা সব কিছুই কোনোই দিয়ে এক ঝটকায় ফেলে দিল রিচার্ড। এলিজাবেথ হতভম্ব হয়ে রিচার্ডের আচরণ লক্ষ্য করছিল। রিচার্ডের চোখের গভীর দৃষ্টি, তা আবেগ না কিছু অন্যরকম। কিছুতেই বুঝে উঠতে পারছিল না এলিজাবেথ। হঠাৎ অতর্কিত কাজে চমকে গেল রিচার্ড। এলিজাবেথকে ভ্যানিটির উপরে চাপ দিয়ে শুইয়ে দিল। এলিজাবেথের দু হাতে এক হাতে মুষ্টিবদ্ধ করে মাথার ওপর চেপে ধরল। রিচার্ডের পকেটে কিছু খুঁজতে থাকলো। পকেট থেকে বেরিয়ে এলো দুটো ছোট সাইজের ছুরি। চমকে যায় এলিজাবেথ। ছুরি দেখে এতক্ষণের তেজ নিমিষে বিলীন হয়ে যায়। এলিজাবেথ কিছু বলতেই যাবে, তার আগে রিচার্ড ছুরি দুটো ভ্যানিটির ওপর রেখে ভ্যানিটির ড্রয়ার থেকে কস্টেপ বের করে এলিজাবেথের মুখেই লাগিয়ে দিল। ছটফট করতে থাকে এলিজাবেথ গঙ্গানির স্বরে। রিচার্ডের সেদিকে কোনো হুঁশ নেই। ও এলিজাবেথের ওপর অনড়ভাবে ঝুঁকে থাকা অবস্থল অবস্থায় দুটি ছুরি এলিজাবেথের মাথার দুপাশে ভ্যানিটিতে শক্তি প্রয়োগ করে বসিয়ে দিল। ভ্যানিটির উপরের অংশ ছিল চন্দন কাঠের, তা একদম এটাই বসে যায় ছুরি দুটো। এবার রিচার্ড করলো সব থেকে ভয়ঙ্কর কাজ। এলিজাবেথের হাত ছেড়ে দিয়ে রাখলো ছুরির সামনে। এলিজাবেথ যদি ছটফট করে বা নড়াচড়া করে উঠতে চায়, ছুরিটি সরাসরি এলিজাবেথের হাতের রক কেটে বেরোবে। এলিজাবেথ ঘাড় ঘুরিয়ে সেই দিকে তাকাতেই আতঙ্কে ছেয়ে যায় ওর চোখ জোড়া। নড়াচড়া বন্ধ হয়ে গেল আপনা আপনি। আর্তনাদ করতে থাকে শুধু। রিচার্ডের মাঝে যেন এক অমানুষ ভর করেছে। একটানি খুলে ফেলে এলিজাবেথের হুডির চেইন সম্পূর্ণ। অতঃপর এলিজাবেথের
কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন দেখবে আমি মানুষ না অমানুষ, কারণ এখন আমি যা করব তা কোনো অমানুষ করতে পারে না। এলিজাবেথ অনবরত মাথা নাড়তে থাকে, তবে কোনো কিছু পাত্তা দেয় না রিচার্ড। এলিজাবেথের গলায় মুখ গুজে ছোট্ট একটা চুমু এঁকে দিল। কিছুক্ষণ মুখ গুজেই রাখলো ওর লাল চুলে, শ্বাস টানার স্বরে টেনে বলল, ইউ আর সো মাইন্ড সুইটার। অতপর মাথা তুলে এলিজাবেথের টলমলে চোখেছে দুষ্ট হাসলো। ওর কষ্টিপ পেঁচানো ঠোঁটে ঠোঁট ছুঁই আছানো হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। চোখ মুখ কুচকে ফেলে এলিজাবেথ। শেষ রক্ষা হলো না ভেবে, কিন্তু রিচার্ড হঠাৎ করেই আলতো করে ওর ঝুলতে থাকা এক পা হাতে নিল। এক লাস্যময়ী শীর্ণকায় নারীর সংস্পর্শের স্তম্ভিত হয়ে গ্যাংস্টার বসকেই হারিয়ে কিছুক্ষণ এলিজাবেথের নরম তুলতুলে পায়ে চেয়ে থাকলো। পরপর সকল বিস্ময় ছাড়িয়ে এলিজাবেথের পা নিজের হাঁটুতে রেখে আলগোছে ঠোঁট ছোঁয়ালো এলিজাবেথের পায়ের অপর পিঠে। শরীরের প্রতিটি লোম খুব শিহরণে জেগে উঠল এলিজাবেথের। শরীর জুড়ে এক বৈদ্যুতিক তরঙ্গই খেলে গেল, তবুও একটু নড়ল না এলিজাবেথ। এমন মুহূর্তেও নিজেকে শক্ত রাখতে সক্ষম হয়। রিচার্ড উঠে দাঁড়ায়। এলিজাবেথ মুখের স্টেপ খুলে দিতে দিতে কোনো রকম ক্ষুদ্রতা ও হিংস্রতা ছাড়াই ডাকলো, এলিজান, ঠিক এলিজাবেথ অবাক চোখে ওর উপর ঝুঁকে থাকা রিচার্ডের দিকে চেয়ে প্রত্যুত্তর করলো রিচার্ড। এলিজাবেথের হাতের পাশ থেকে ছুরি দুটো খুলে ফেলে দিল। পরপর সোজা হয়ে পকেটে থেকে ফোন বের করতে করতে দৃঢ় গলায় বলল, এভাবে উত্তেজনাকর যে কোনো মুহূর্তে নিজেকে স্থির রাখতে হবে। আবেগের বশে যে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ ক্ষণিকের দুর্বলতা জীবনের গতিপথ বদলে দিতে পারে। অতঃপর ফোন কানে তুলে বলল, ন্যাসো, দরজা খুলে দাও। কথাটি শেষ করেই দ্রুত চলে গেল রিচার্ড। এলিজাবেথ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রিচার্ডের এই রহস্যময় আচরণ, তার অনির্ধারিত পথ চালা, সবকিছু এক অমীমাংসিত গোলক ধাঁধা। আজও তার সমাধানে ব্যর্থ এলিজাবেথ। পুরুষ মানুষ বরাবরই সুযোগ সন্ধানী, বিশেষ করে যখন ব্যাপারটা বুকি নিয়ে হয়। রিচার্ডের রুমে দরজা বন্ধ হয় সাথে সাথেই, আর সেই ফাঁকেই ন্যাসো সুযোগ বুঝে ইবরাতকে কোলে তুলে নিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। লুকাস বেচারা কি করবে? ফোনটা নিয়ে ওয়াশরুমে ঢুকে সে দরজা চাপালো। রুমে ঢুকতেই ইবরাত মোছরামুছরি করলো ও ন্যাসোর কোল থেকে নেমে গেল। চোখে স্পষ্ট বিরক্তি, প্রিয় কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পড়ল। এটা কি করলেন? লুকা ভাইয়া দেখে ফেললো যে। ন্যাসো নিরুদ্বেগ ভঙ্গিতে কাজ ঝাঁকে জবাব দিল। কি দেখে ফেললো? ইবরাত রাগে ফুঁসতে ফুঁসতে দু হাত কোমরের রেখে চাপার স্বরে বলল, আমাকে কোলে তুললেন যে। ন্যাসো খপ করে ইবরাতকে জাপড়ে ধরল। ইবরাত ওর বাহুর ভেতরে মোমের মতন মিশে গেল। মূর্তির রাগ গলে পড়ল। ন্যাসোর প্রসারিত বুকে মুখ খুঁজতে খুঁজতে শান্তি নিঃশ্বাস ফেলল ইবরাত। ন্যাসো ইবরাতের মাথায় থুতনি চেপে ধরে গভীর অধিকার নিয়ে বলল, আমার বউকে আমি কোলে নেব, মানুষের দেখা দেখিতে কি আসে যায়? ইবরাত ন্যাসোর বুকে বিড়াল ছানা মতো মিশে রইল অভিমানী স্বরে। ফিসফিস করে বলল, ইস, তখন তো পাত্তা দিতেন না। ন্যাসোর ঠোঁট এক পাশে টেনে হাসি ফুটল। ইবরাতের মাথায় আলতো করে ঠোঁট ছোঁয়ালো। অতঃপর বুক থেকে সরিয়ে ওর ছোট্ট মুখটায় নিজের বিশাল হাতের আঁচলায় ধরে খুব নরম স্বরে বলল, অনেক বড় ভুল করে ফেলেছিলাম, আমাকে মাফ করে দিন ম্যাডাম ফুলি। ম্যাডাম ফুলি মানে? ন্যাসো ক্রোধে লাল বর্ণ ধারণ করে ইবরাতের নাকে নাক ঘষল। দু হাতে কোমরের আশেপাশে বিস্তৃত ছড়িয়ে তুষ্ট হেসে বলল, কিছু হলেই গাল ফুলিয়ে বসে থাকো তো, আর কি বলবো? হ্যাঁ। ইবরাত খামচি বসালো ন্যাসোর বুকে, ফেংচি কেটে বলল, বেশ করি, সবকিছু সুদে আসলে প্রতিশোধ নেব। ন্যাসোর চোখ বড় বড় হয়ে গেল। বিস্মিত ভঙ্গিতে বলল, কিসের প্রতিশোধ? ইবরাত নাচিয়ে বলল, বিয়ের আগে কম কষ্ট দিয়েছিলেন আমাকে। ন্যাসো ঠোঁট কামড়ে এসে ইবরাতকে আরো কাছে টেনে নিল। হাসকি স্বরে বলল, এখন আর কষ্ট দিই না, তাই না? ইবরাত নাক সিটকিয়ে উত্তর দিল, না, তবে এখন খুব জ্বালাতন করেন। আপনার জন্য একটা রাতও শান্তিতে ঘুমাতে পারি না। এইটুকু বলেই থেমে গেল ইবরাত।
ঠোঁট কামড়ে চোখ মুখ কুচকে ফেল। নাসো ঠোঁট কামড়ে হেসে ওর লাল টুকটুকে গোল গোল গালে চুমুখে কানের কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলল। আমার কথার উত্তর এখনো পাইনি। নাসর উত্তপ্ত নিঃশ্বাসে ইব্রাতের লোমকূপ জেগে উঠল। অস্পষ্ট স্বরে ফিসফিসিয়ে বলল। কোনটা? এখন আর কষ্ট দেই না? না। নাসর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ইব্রাতের দিকে চেয়ে ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল। তাহলে রাতে কান্না করো কেন? ইব্রাত সঙ্গে সঙ্গে নাসর বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে গেল। নাসো ঠিক করে হেসে দিল। একসময় গম্ভীর নাসো এখন একেবারে প্রাণ খোলা ভালোবাসার জাতা করে পড়ে অর্ধাঙ্গিনীর সান্নিধ্যে তার গম্ভীরতা উধাও। ইব্রাত চোখ মুখ কুচকে বলল। আপনার মতলব আমার মোটেও সুবিধা লাগছে না মশাই, দূরে সরুন, আমি এখনো উইক। নাসো ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো করুণ সুরে বলে। প্লিজ শুধু একবার। ইব্রাতের কড়া জবাব পেল। না, আপনাকে আমি খুব ভালো করে জানি। নাসো আবারও। ট্রাস্ট মি রাত। কিন্তু ইব্রাত নাচর বান্দা কাট কাট জবাব দিল। এই ক্ষেত্রে আপনাকে আমি একানার বিশ্বাসও করি না, ভেঙে দিয়েছেন আমার সব বিশ্বাস। না মানে না। নাসের চোখ মুখ অসহায় ছাপ ফুটে উঠল চুপসানো গলায় বলল। শুধু 20 মিনিট প্রমিস। ইব্রাত চোখ রাঙিয়ে রুষ্টু গলায় বলল। বাইরে কত ঠান্ডা দেখেছেন? নাসো দুষ্টু হেসে ইব্রাতের দিকে এক পা করে এগুতে এগুতে বলল। বউ থাকলে সঙ্গে ঠান্ডা লাগে না অঙ্গে। ইব্রাত পাশ থেকে টিভির রিমোট নিয়ে ছুঁড়ে মারল নাসোর দিকে কিরমিরিয়ে বলল। স্বামী থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে, স্বামী গেলে দূরে কাঁপন উঠে সর্বাঙ্গে। দূরে সরুন তো। নাসো পুরোপুরি মিলিয়ে গেল। ইব্রাত নাসোর চেহারা দেখে ঠোঁট চেপে হাসলো। হঠাৎ কিছু মনে পড়তে নাসো ব্যস্ত পায় বেডসাইড ক্যাবিনেটের দিকে এগোতে লাগলো। ইব্রাত উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করলো। কি করছেন আপনি? নাসো যেতে যেতে বলল। তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ তো? ইব্রাত সঙ্গে সঙ্গে চুপসে গেল ঠোঁট চেপে নাক মুখ কুচকে মাথা নুইয়ে রাখলো। নাসো ড্রয়ার খুলে ওষুধের পাতা হাতে নিয়ে চোখ গরম করে ইব্রাতের দিকে তাকালো। পরপর ক্যাবিনেটের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ওষুধ সহ ইব্রাতের সামনে গিয়ে উচ্চে দৃঢ় স্বরে বলল। মুখ খোলো, তুমি এখনো অনেক ছোট রাত। আমি কোনো রিস্ক নিতে চাই না। ইব্রাত বাধ্য মেয়ের মতো ওষুধ খেয়ে নিল। কিন্তু ঠিক পরের মুহূর্তে নাসের দিকে ফেংচি কেটে মুখ ঘুরিয়ে পিটপিট করে বলল। এখন ছোট বলতে আসছে, তখন তো ছোট কথাটা একবারও মনে পড়ে না। দড়ি ওড়না যা পাই তা দিয়ে হাত বেঁধে ফেলে, মিচকা শয়তান একটা। ইব্রাতের বিড়বিড় কথাগুলো নাসর কানে স্পষ্টই গেল। ঠোঁটের কোণে চাপা হাসি নিয়ে ইব্রাতকে নিজের দিকে ঘুরিয়ে আনলো নাসা। কপালে কপাল ছুঁয়ে চোখে গম্ভীর দৃষ্টি নিয়ে নিভু নিভু স্বরে বলল। রাগলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে রাত। এভাবে রেগে নিজের সর্বনাশ ডেকে এনো না। আমার কিন্তু তোমাকে এলোমেলো করে দিতে বেশিক্ষণ লাগবে না। ইব্রাত জানে নাসর কথা ফাঁকা হুমকি নয়। লোকটার চোখ মুখের অভিব্যক্তি দেখে তার মতলব স্পষ্টই বোঝা যায়। পরিস্থিতি সামাল দিতে ইব্রাত দ্রুত প্রসঙ্গ বদলে বলল। আমাকে বিয়ে করে আপনি খুশি তো? নাসো একটু থমকে গেল, পরপরই ফিজেল হাসল। মুখের গাম্ভীর্য আরো নরম হয়ে এলো। ইব্রাতকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে বলল। খুশি অনেক। এই এতিম আমিটার তুমি এখন সব। আমার পরিবার, আমার সুখ। ইব্রাত লাজুক হাসল। ভেতরে মনের ভেতরে উষ্ণতা ছড়িয়ে গেল। পরক্ষণে মুখ তুলে বলল। আর আমাদের ধর্ম গ্রহণ করে? নাসো চোখের গম্ভীরতায় অটল ভরসা নিয়ে তাৎক্ষণিক বলল। শান্তির ধর্ম গ্রহণ করেও আমি খুব খুশি। তুমিই তো আমাকে শেখালে কোথায় সত্যিকারের শান্তি মেলে। ইব্রাতের তনু মনে এক প্রখর অনুভূতি কামড়ে ধরল। কালো বর্তমানকে রুদ্ধ করে স্তব্ধ আকাশে ঝলসে উঠল এক নির্মল বিশুদ্ধ দ্রুতে। হৃদয়ের আনাচে কানাচে দোল খেল করকরে বসন্তের সজীব দোলনা।
সব ভুলে ইব্রাতের চোখ আটকে গেল মানুষটার নীরের চিবুকে। হঠাৎ ন্যাসর চিবুক গম্ভীর হয়ে উঠল। গভীর নিঃশ্বাস ফেলে বলল, গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমাকে মনে হয় ইতালি যেতে হবে। ইব্রাতের অবয়বে আধার নেমে এলো। ন্যাসর শার্টের কোনা খামচে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কেন? ন্যাসর চোখ মোলায়েম হলো। ইব্রাতের মাথাটা নিজের অস্থির বুকে রেখে বলল, ফাদারের শরীরটা ভালো নেই। ইব্রাতের কণ্ঠ থরথর করে কাঁপল। রিত ভাইয়া জানে? না, ফাদার কাউকে কিচ্ছু বলেনি। মানবিমান চলছে ওদের মাঝে। গার্ডের কাছ থেকে খবর পেয়েছি আমি। কি নিয়ে মান অভিমান? ন্যাসর একটু থেমে বলল, বস ফাদারের কথা না শুনে বাংলাদেশে ফিরে এসেছে, এটাই হয়তো ক্ষোভের কারণ। ইব্রাত হঠাৎ ন্যাসর বুকে মুখ ঘষতে ঘষতে চাপা উদ্বেগ নিয়ে বলল, আপনি এই লাইন ছেড়ে দিন না প্লিজ। লম্বা শ্বাস টানলো ন্যাসর। ইব্রাতকে সোজা করে দু হাতে ওর মুখ চেপে ধরে দৃঢ় গলায় বলল, তুমি সবটা জেনে আমার জীবনে এসেছো রাত। আমি যে লাইনে আছি, এখান থেকে আজ বেরিয়ে গেলে কাল আমার মৃত্যু নিশ্চিত। আমার লাশটাও খুঁজে পাবে না তুমি। আমার সাথে তোমার জীবনেও আশঙ্কা রয়েছে। ইব্রাতের চোখে জল জমে আসে। বিষণ্ণ অনুভূতিতে ওর নরম ভগ্ন হৃদয় ভেঙে পড়ে। ন্যাসর হাতে হাত রেখে ভেজা গলায় বলল, আমি বিয়ের পর থেকে মৃত্যুকে ভয় পাই। আমি মরে গেলে যদি আপনি অন্য কাউকে বিয়ে করে ফেলেন। ন্যাসর হেসে দিল ইব্রাতের সরল কথায়। তবে এই সরল কথার আড়ালে থাকা গভীর ভালোবাসার অনুভূতি ভেবে বুকে প্রশান্তির ঢেউ খেলে গেল। ইব্রাতের কপালে শক্ত করে ঠোঁট ছুঁয়ে দিল। হঠাৎ করে চোখ পড়ল বিছানার বেডশিটে লেগে থাকা ছোপ ছোপ রক্তের দাগে। এ কি, বেডশিট চেঞ্জ করেনি কেন? বেডের দিকে তাকাতে পায়ের নিচে শিরশির করে উঠল ইব্রাতের তনু মনে এক অজানা অনুভূতি সঞ্চার হলো। পেটে অজস্র প্রজাপতি উড়ে গেল। এক ঝাঁক লজ্জা বাসা বাঁধলো যেন ওর গায়ে। বুকের ভিতর চিমচিম শব্দটা থামার নামই নেই। হৃদয়ের প্রতিটা ধ্বনি মুহূর্তে আরো তীব্র হয়ে ওঠে। কাইকুই করে রিনঝিনি আওয়াজে বলল, না। বাসায় তো আর কোনো মেড নেই, আম্মুকে কিভাবে বলি এটা? আর আমার আলসেমি লাগছিল তাই। আসল বিষয়টা বুঝতে পেরে ইব্রাতকে ছাড়িয়ে কাউচে বসিয়ে ক্যাবিনেট থেকে একটি নতুন বেডশিট বের করলো। ইব্রাত মনোমুগ্ধকর দৃষ্টিতে চেয়েছিল ন্যাসর দিকে। তাদের বিয়ে আজ 5 দিন, অথচ এই 5 দিনেই কত পরিবর্তন এই মানুষটার। স্বামী স্বামী একটা ভাবও এসে গিয়েছে একদম। ন্যাসর চওড়া তামুকে আজ অন্যরকম ভাব, স্বতঃস্ফূর্ত কদম, উষ্টপুটে চঞ্চল হাসি। অথচ এই হাসি খুবই কম দেখেছে সকলে। গুরুগম্ভীর কঠিন মুখবীর দেখে মনে হতো দমকানো ছাড়া কিছুটি জানে না সে। অথচ এই লোক যে মারাত্মক লেভেলের ছোটকাটা আর আদুরে, এটা তার থেকে ভালো কে জানে। সম্পর্কটা কতটা তিক্ত ছিল আর এখন সেটা সময়ই জানে। সম্পর্কটা কতটা তিক্ত ছিল এখন সেটা সময়ই জানে। আর এখন একজন দায়িত্ববান স্বামী সে। নাসর চাদর বদলাতে বদলাতে চোখ উঁচিয়ে ইব্রাতের দিকে তাকালো শুরু নাচিয়ে। ইব্রাত 2 হাত ছাড়িয়ে দিল। নাসর দাঁড়িয়ে গেল একাল হেসে, নিজেও 2 হাত ছাড়িয়ে ইব্রাতের দিকে এগুলো। ইব্রাত আর দেরি করলো না, 2 পা পেছিয়ে ধরলো নাসর কোমরে। আস্তে পিষ্টে জড়িয়ে গেল একদম। মেয়েটা এমন আদুরেই সারাক্ষণ গায়ের সাথে মিশে থাকতেই চায়। এতে অবশ্য নাসরও কোনো আপত্তি নেই। তার বিশাল শরীরে ইব্রাত যেন একটা বাচ্চার মতোই। ইব্রাতকে নিজের সাথে মিশিয়ে রেখে ন্যাসর অনায়াসে বেডশিট বদলে ফেলে। ইব্রাত ন্যাসর ঘাড়ে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আপনার সাথে থাকলে আর কিছু করতে ইচ্ছে করে না। ন্যাসর মৃদু হাসলো, চোখে ভরল একরাশ স্নেহ। তাহলে এভাবেই থাকো সারা জীবন। বলে ইব্রাতের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আকস্মিকভাবে ন্যাসর ইব্রাতকে বিছানায় শুইয়ে দিল, তবে সম্পূর্ণ নয়। 2 হাতে বিছানায় রেখে নিজের ভারসাম্য ধরেই রেখে ইব্রাতের উপর ঝুঁকি রইল। ইব্রাতের হাত এখনো ন্যাসর গলায় পেঁচানো আর পিঠ লেগেছে বিছানার নরম চাদরে। ন্যাসর চোখে ঝিলিক দিয়ে উঠল। অন্যরকম কিছু গভীর দাবি জানানো এবং একটু পুনঃ। ন্যাসর দৃষ্টি
বুঝতে পেরে তলপেটে অনেক চাপ অনুভব করলো ইবরাত। বুঝতে পারলো নাসোর ইচ্ছেটা স্পষ্টই। নাসো ধীরে ইবরাতের কানের কাছে মুখ নিয়ে গেল। পুরুষালী গভীর হাসকি স্বরে ফিসফিস করে বলল, সুন্দর করে বিছানা গুছালাম, এবার চলো এলোমেলো করি। ইবরাত শ্বাস আটকে রইল। তবে নাসো আর কোনো উত্তর বা সম্মতির অপেক্ষায় থাকলো না। মুখ ডুবিয়ে দিল ইবরাতের ঘাড়ের নরম মাংসে। ওর ঠোঁটের স্পর্শ জ্বলন ধরিয়ে দিতে থাকলো ইবরাতের সর্বাঙ্গে। ইবরাতের শরীর কেঁপে উঠল। দু হাতে বিছানার চাদর খামচে ধরল। তাদের দ্রুত হয়ে আসা নিঃশ্বাস ভারী করে তুলল চারপাশের বাতাস। ঘরের পরিবেশ মুহূর্তে বদলে গেল। আলোর নরম আভায় আবেগের গভীর স্রোতে বয়ে চলল। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে তখনই কর্কশ শব্দে বেজে উঠল ফোন। ইবরাতের ওপর থেকে সরে আসলো নাসা। ইবরাত সঙ্গে সঙ্গে বেডশিট দিয়ে নিজেকে ঢেকে ফেললো। হাঁপাচ্ছে দুজন। নাসা ফোন কেটে তপ্ত শ্বাস ফেলল। বিরক্তিতে উচ্চারণ করলো তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলতে থাকলো, রাত, আমরা ফিউচার প্ল্যানিং করার সময় দূরে কোথাও যেয়ে নিব, হ্যাঁ? এখানে থাকলে বসের জ্বালায় ভবিষ্যৎ প্রজন্ম কখনোই আনা সম্ভব নয়। ইবরাত ঠোঁট চিপে হাসতে লাগলো। নাসো ঝুঁকে অর্ধনগ্ন ইবরাতের কপালে গভীর পরশ এঁকে নিচ থেকে শার্ট তুলে পড়তে পড়তে বেরিয়ে গেল। ইবরাত বিছানার শেষ প্রান্তে পড়ে থাকা ওর জামাগুলো নিয়ে গায়ে চাপিয়ে নিল। এলিজাবেথ মেঝেতে বিধ্বস্ত হয়ে বসে আছে। অন্তঃকরণে উথাল পাথাল ঢেউ খেলছে, তবুও চোখে এক ফোঁটা জল নেই। খরার মতন শুকিয়ে গেছে ওর কোমল ত্বক। বুকের গভীর থেকে উঠে আসা ভাঙনের শব্দ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। অথচ নির্বাক বসে আছে এলিজাবেথ। ঠিক তখনই রুমে ঢুকে ইবরাত, হাতে একটা ক্যাট বাস্কেট। এলিজাবেথ দ্রুত নিজের কষ্ট আড়াল করে নেয়। আলগোছে এলিজাবেথ চোখ তুলে তাকা ইবরাতের দিকে। ঠোঁটের কোনো এক চিলতে হাসি সাজিয়ে ইবরাতের ঠোঁটে চঞ্চল হাসি এগিয়ে আসতে আসতে বলল, কি রে, তুই নিচে বসে আছিস কেন? এলিজাবেথ চাপা হাসি দিল। উঠে দাঁড়িয়ে বলল, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি চলে যাব, তার আগে তোকে কিছু কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোন। এলিজাবেথ কথার মাঝে খেয়াল করো ইবরাতের হাতে ধরা বাস্কেটটা। ভেতরে তাকাতেই চোখ ঝলমল করে উঠল বিস্ময় করা কঞ্চে। বলল, জুলিয়েট। ইবরাত কপাল কুচকালো, পাশে বসে বলল, তুই এর মধ্যে নামও ঠিক করে ফেলেছিস? এলিজাবেথ তড়িঘড়ি করে বাস্কেট নিয়ে ভেতরে থেকে ছোট্ট বিড়ালটিকে বের করলো। বুকের সঙ্গে জড়িয়ে আদরে আদরে ভরিয়ে দিল, চোখ ভরে এর অশ্রুতে। হ্যাঁ, দেখার সাথেই নাম ঠিক করে ফেলেছিলাম, কিন্তু এটা এখানে আসলো কি করে? আমি তো ভেবেছিলাম সেদিন ওই ধ্বংসযজ্ঞে ওকেও হারিয়ে ফেলেছি সবার মতো। গলার স্বর ভাঙলো, কিন্তু চোখ মুখে এমন শোকের বদলে প্রশান্তির আভা। বিড়াল ছানাটাও যেন এলিজাবেথ চিনতেই পেরেছে। বহুদিনের আপন সঙ্গীর মতন একদম ঘাপটি মেরে শুয়ে রয়েছে ওর বুকে। আদরগুলো সদয় সংগ্রহ করেছে মিটিমিটি চোখ বুঝে। এলিজাবেথ অনুভব করলো বুকের ভিতরে যন্ত্রণাগুলো ধীরে ধীরে কমে আসছে। অস্থির হৃদয়ে এক ধরনের শীতলতা ছড়িয়ে পড়ছে। এখানে আসলো কিভাবে? কে নিয়ে এসেছে? ইবরাত পায়ের নখে চিমড়াতে চিমড়াতে বলল, রিত ভাইয়া। রিচার্ডের নাম শোনা মাত্র এলিজাবেথের মুখ তেতো হয়ে গেল, তবুও চোখ চকচকে কৌতূহল ফুটে উঠল। বলল, কিন্তু কিভাবে? জুলিয়েটকে তো আমি রাস্তায় পেয়েছিলাম, ও তো অ্যাডপ্টেড না। ইবরাত খানিকটা বিরক্তি ছেড়ে বলল, আরে বাবা, ওরা কি এয়ারলাইন্স দিয়ে যাওয়া আসা করে নাকি প্রাইভেট জেটে করে নিয়ে এসেছে? কথাটা শুনে অবাক চোখে তাকিয়ে রইল এলিজাবেথ। জুলিয়েটকে বুকের সঙ্গে আরো শক্ত করে আঁকড়ে ধরল। পুরনো স্মৃতির গভীর কোনো কষ্ট ধীরে ধীরে যেন মুছে যাচ্ছে। কিছু মনে হই এলিজাবেথ জিদ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, জুলিয়েট কি এতদিন তোর কাছে ছিল? ইবরাত এবার হাতের নখ দাঁতের চিপায় দিল। এইটা ওর জন্মগত স্বভাব। নখ কামড়ানো, নখে দন্ত বসিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, আরে না ভাইয়া, তো মায়াকে কাউকে ধরতেই দেয়নি। আমি শুধু প্রথম দিন দেখেছিলাম আর আজ। এলিজাবেথের কপালে সূক্ষ্মবাজ ফুটে উঠল সুকঞ্চিত কণ্ঠে বলল, মায়াকে? ও, বিড়ালটির দিকে ইশারা করে দেখালো ইবরাত। নাক ছিটকালো এলিজাবেথ। মানে কে ওর এই নাম দিয়েছে?
ইব্রাত এবার বেশ চঞ্চল ভঙ্গিতে এলিজাবেথের দিকে ঘুরে বসলো, কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, ভাইয়া শোন না, ভাইয়া যেদিন ওকে নিয়ে এসেছিল আমি নিতে চেয়েছিলাম, তখন আমাকে কি বললো জানিস? এলিজাবেথ ফিকুচিয়ে প্রশ্নবোধক দৃষ্টি ছুড়ে দিল ইব্রাতের দিকে। ইব্রাত এবার কণ্ঠস্বর গম্ভীর করে ঘাড় উঁচু করে রিচার্ডের মতো ভঙ্গি করে বলতে শুরু করলো, নো, ইটস ভেরি স্পেশাল। আমি আমার স্পেশাল জিনিস কারোর সাথে শেয়ার করতে অভ্যস্ত নই, সরি। কথাগুলো শোনার পরও এলিজাবেথের মুখে স্থিরতা থাকলো, তবে চোখের ভেতর তোলপাড় আরো স্পষ্ট হতে লাগলো। ইব্রাত আবার একই সুরে ভঙ্গিমায় বলতে শুরু করলো, আমি একটু সাহস করি বললাম, স্পেশাল হওয়ার পিছনে কারণটা কি ভাইয়া? ওমা, ভাইয়া সবাইকে অবাক করে দিয়ে কোনো রকম রাগঝাগ ছাড়াই বিলম্বহীন জবাবে বলল, স্পেশাল পার্সন। এই উত্তর শুনে আমি, এমনকি সবাই অবাক। ওনার দিকে তাকালে উনি আমাকে চোখে ইশারায় সবটা বুঝিয়ে দিলেন। পরে বুঝলাম স্পেশাল মানুষটা যে কে। এইটুকু বলে মিটিমিটি হাসলো ইব্রাত। আবারও বলতে শুরু করলো, এরই মধ্যে ভাইয়া মানে লোকা ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, লোকা বেস্ট ক্যাট ফ্রুট নিয়ে আসবে। আই ওয়ান্ট টু গিভ হার প্রিন্সেস ট্রিটমেন্ট দ্য ওয়ে মায়া ডিজার্ভস। এইটুকু শুনে এলিজাবেথের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো, তবে কেন উত্তর মিলছিল না। ইব্রাত নিজের মতো বলতেই আছে। যখন ভাইয়াকে জিজ্ঞেস করলাম মায়াকে, তখন ভাইয়া ওকে দেখালো। মায়া নাম কেন রেখেছে জিজ্ঞেস করাতে বলল, কজ শি এক্স্যাক্টলি লুকস লাইক ইউর সিস্টার, তাই মিলিয়ে রেখেছ। এলিজাবেথ কত কিউট না? আজটাকে বলে ইব্রাত হু হু করে হাসতে শুরু করলো, ওর গাল ব্লাশ করছে। এলিজাবেথের চোখ জোড়া বিস্ময় ভরে গেল। অজানা এক ভালোবাসার আভায় ছেয়ে গেল মনের আকাশে। বুকের ভিতর ড্রিম ড্রিম শব্দ হতে থাকলো। সেই শব্দগুলো অন্তরের গভীরে এক অজানা তৃপ্তি নিয়ে আসছিল। এলিজাবেথের কিছু বলতে যাবে, তখনই বাইরে থেকে বিকট গোলাগুলি শব্দ ভেসে এলো। কেঁপে উঠে দুজনে। ভয় বিড়াল ছানাটিও এলিজাবেথের বুকের সাথে আরো শক্ত হয়ে চেপে যায়। শব্দ ক্রমশ বাড়তেই থাকে, যেন কোনো এক অমঙ্গল সংকেত নিয়ে আসছে। এলিজাবেথ তড়িঘড়ি করে বিড়ালটিকে বাস্কেটে ঢুকিয়ে দিল। ইব্রাতের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে এসব? ওনারা কোথায়? এলিজাবেথের গলা কাঁপছে, তার থেকেও বেশি কাঁপছে ইব্রাতের গলা ও শরীর। থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ওরা তো বেসমেন্টে গেল। এলিজাবেথ, এসব কি হচ্ছে? আমার খুব ভয় করছে রে। এলিজাবেথ বাস্কেটটি ইব্রাতের কাছে দিয়ে দ্রুত জানালার কাছে গেল। বাইরে তাকাতে গা শিউরে উঠল। লনে গার্ডদের লাশ বিছিয়ে পড়ে আছে। যারা আক্রমণ করেছে তারা বাইরে। কেউ ভাবতে বুক শুকিয়ে এলো এলিজাবেথের। এই মুহূর্তে রিচার্ড ছাড়া তাদের কে বাঁচাবে? কিন্তু বেসমেন্টের বাইরে কোনো শব্দ হয় না, আর না ভেতরে শব্দ আসে। এখন কি হবে? এরই মধ্যে অনেকগুলো পায়ের শব্দ ভেসে এলো। দল বেঁধে খাড়া যেন উপরে আসছে। এলিজাবেথ ছুটে গিয়ে ইব্রাতের বুকের সাথে চেপে ধরে। তাদের নিরাপত্তা সে সাশ্রয় হয়ে দাঁড়ায়, যদিও সে নিজেও দুর্বল। ইব্রাত কেঁদে দেয়, জাপটে ভয়ে ধরে এলিজাবেথকে। তখনই ছদ্মবেশী দেশের ও অধিক লোকের দল উপরে চলে আসে। তাদের দেখা মাত্র ইব্রাত এলিজাবেথের বুকে মুখ লুকিয়ে ভয়ে চেঁচাতে থাকে। হাত ঝুলে থাকা বাস্কেটের ভেতরে বিড়ালটিও ভয় গুটিয়ে যায়। এলিজাবেথ চোখের পাপড়ি কাঁপতে থাকে। শিউরে উঠে অভ্যন্তরের ওদের হাতের অস্ত্রের সমাহার দেখে ছদ্মবেশীদের মধ্যে একজন ফোনে ছবি দেখছে। এলিজাবেথের দিকে তাকে বাকিদের উদ্দেশ্যে বলল, এটাই সেই মেয়ে, নিয়ে চল এটাকে। সঙ্গে সঙ্গে কয়েকজন এগিয়ে এসে এলিজাবেথের বুক থেকে ইব্রাতকে সরিয়ে এলিজাবেথকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে থাকে। ইব্রাত ছাড়ে না এলিজাবেথের হাত। ওদের সঙ্গে জোরাজুরি করে ছাড়াতে চায় এলিজাবেথকে। হাউমাউ করে কেঁদে আকুতি মিনতি করতে থাকে। ছেড়ে দাও আমার বোনকে প্লিজ। একইভাবে কাছে এলিজাবেথ বাস্কেটে পড়ে যায় এক কোনায়। দুই প্রান্তে দুইজনের হাত ধরে টানতে থাকে খাদক। তাদের আলাদা করার জন্য ইব্রাত শক্ত হাতে চেপে ধরে রেখেও পারছে না, তবে ছাড়ছে না।
নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যায় বোনকে রক্ষা করার জন্য। গুমট পরিবেশ অস্থির হয়ে ওঠে তাদের আহাজারিতে, যেন পৃথিবীটাও যেন থেমে গেছে। ইব্রাতের হাত শক্ত করে ধরেছিল এলিজাবেথ, কিন্তু সন্ত্রাসীরা ওকে আরো শক্তভাবে টানছিল। এলিজাবেথের মুখে ভীতি আর কষ্ট, চোখে পানি জমে গেছে। আপনারা দয়া করে ছেড়ে দিন আমার বোনকে। ইব্রাত ছেড়ে দে আমায়। এলিজাবেথের কণ্ঠে অনুনয়, ভেতরে দুর্বার যন্ত্র এতই ছটফট করছে যেন পৃথিবী ওর চারপাশে ধ্বংস হয়ে যাচ্ছে। ইব্রাত বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করেছিল, কিন্তু সন্ত্রাসীদের শক্তি তার সব চেষ্টা নস্যাৎ করে দিয়েছিল। শেষে উপায়ান্তর না পেয়ে একজন ছদ্মবেশী ইব্রাতের মাথায় বিশাল অস্ত্র দিয়ে আঘাত করে। সাথে সাথে ইব্রাতের মাথা ফেটে রক্ত বের হতে থাকে, শরীর ছেড়ে দিয়ে নিচে পড়ে যায়। তবুও শেষ পর্যন্ত লড়ে যায় নিজের সর্বোচ্চ দিয়ে বোনকে রক্ষা করার জন্য। এলিজাবেথ অসহায় চোখে দেখতে থাকে রক্তাক্ত ইব্রাতকে। ঘাতকটি লাথি মেরে ইব্রাতকে সরিয়ে এলিজাবেথকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। এলিজাবেথের চোখ ঘোলাটে জল জমে আসে, বুকের ভেতর এক অসীম শূন্যতা অনুভূত হয়, কিন্তু ভেতর এক ভয়াবহ প্রতিজ্ঞা জাগে। সে নিজের বোনের জন্য কিছু করবে, নিজের জীবন বাজি রেখে হলেও। এলিজাবেথকে টেনে হিঁচড়ে রুমে থেকে বের করার সময় কৌশলে পায়ে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দেয়, যার ফলে ইব্রাত রক্তাক্ত অবস্থায় ঠ্যাঙাতে ঠ্যাঙাতেও আর আসতে পারে না। এই দরজার চাবি রিচার্ড ছাড়া কারোর কাছে নেই, আর রিচার্ডের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলেও না। একজন ক্রোধের বশীভূত হয়ে এলিজাবেথকে রেলিংয়ের উপর ফেলে ওর গলায় চেপে ধরে, নিঃশ্বাস আটকে চোখ ঝাঁপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এলিজাবেথের গলা চেপে ধরা হাতটি হঠাৎই আলগা হয়ে গেল। কাশতে কাশতে গভীর শ্বাস নেয় এলিজাবেথ, চোখে কুয়াশা জমে গেছে। নিচে তাকাতেই দেখতে পেল তাকবীর দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক, চোখ চলচল করছে দৃঢ়তা আর ক্রোধের মিশলে। মেঝেতে পড়ে থাকা ঘাতকের মাথা ছিন্ন ভিন্ন, রক্ত ছড়িয়ে আছে চারপাশে। তাকবীরের উপস্থিতি মুহূর্তেই এলিজাবেথের ভাঙা আত্মাকে জোড়া লাগালো, কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হলো না। উপর থেকে আরো শত্রুরা তাকবীরের দিকে তেড়ে আসতে থাকে, তবে তাকবীর অবিচল থেকে নিপুণ দক্ষতায় একে একে তাদেরকে গুলি করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ইতিমধ্যে এক সন্ত্রাসী এলিজাবেথের হাত ধরে টানতে শুরু করে। এলিজাবেথ দিশেহারা হয়ে তাকবীরের দিকে ফিরে চেঁচাতে থাকে, ভালো মানুষ, আমাকে বাঁচান। তাকবীর এক পলকে জন্য থামে। তাদের চোখ মিলতেই মনে হলো যেন তারা দুজনই পরস্পরের জন্য শেষ ভরসা। হঠাৎই পেছন থেকে একজন তাকবীরের মাথায় আঘাত করে, পড়ে গেল তাকবীর। কপাল বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ল, তবুও তাকবীর নিশ্চল। রক্তাক্ত হয়ে গেলেও সেই ঘাতকের কাঁধে শুট করে এলিজাবেথকে মুক্ত করে ছাড়া পেয়ে এলিজাবেথ ছুটে আসে তাকবীরের কাছে। এলিজাবেথ এক নিঃশ্বাসে তাকবীরের মাথা রক্তাক্ত জায়গায় চেপে ধরে, চোখে ভয় আর অসীম কষ্টের মিশ্রণ। নিচ থেকে আরো লোক উপরে আসছে, সময় ফুরিয়ে যাচ্ছে তাদের। তাকবীর ক্লান্ত কিন্তু অবিচল থেকে এলিজাবেথকে বলে যাচ্ছে, এলোইসি প্লিজ যাও, ওরা আসছে। এলিজাবেথ তাকবীরের কথায় কাঁদতে থাকে অঝরে। আপনাকে এই অবস্থায় ফেলে আমি কি করে যাব? কান্না থামাতে পারে না এলিজাবেথ, শ্বাস ভারী হয়ে ওঠে। তাকবীর জোর দিয়ে বলল, আমি জন্মের পর থেকে কষ্ট পেতে পেতে এই জায়গায় এসছি। প্লিজ আমার কথা ভেবো না, ভালো তুমি। আমি তোমাকে হারাতে চাই না এলোইসি। এলিজাবেথ তাকবীর হতে হাত থেকে আস্থা হারানোর ভয় নিয়ে কণ্ঠে এক ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আমি আমার আস্থার জায়গা হারাতে চাই না ভালো মানুষ। তাকবীরের কণ্ঠ এবার কঠিন হয়ে উঠল। এলিজাবেথ, আমার কসম লাগে, তুমি পালাও। এলিজাবেথ আর অসহায় পড়ে। এলিজাবেথ জানে একে অপরকে হারানোর কোনো উপায় নেই, কিন্তু তাকবীর ওকে পালানোর অনুরোধ করে যাচ্ছে। তখনই সিঁড়ির উপরে আরো শত্রু এসে পড়ে। এলিজাবেথ শক্ত হয়ে জমে থাকে, ঠিক কি করবে বুঝে উঠতে পারে না। শুধু কান্না আরো তীব্র হতে থাকলো। তাকবীর এবার এলিজাবেথের হাত ছাড়া মেরে সরিয়ে দিয়ে এক শোকার্ত চিৎকারে বলল, এলিজাবেথ পালাও। তাকবীরের কণ্ঠে আর কোনো কোমলতা ছিল না, শুধু কঠোরতা। কখনোই তাকবীর এভাবে এলিজাবেথকে নাম ধরে ডাকে না, কিন্তু এবার তাকবীর তা করে এলিজাবেথকে শেষ বার্তাটাই দেয়। এলিজাবেথ কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়, সিঁড়ির দিকে ছুটতে থাকে। কয়েকজন শত্রু এলিজাবেথের পেছনে আসতে চেষ্টা করলে তাকবীর তাদের পা চাপড়ে ধরে। ওরা তাকবীরের ওপর পা দিয়ে আঘাত করে, নিজেদের ছাড়িয়ে এলিজাবেথের
পেছনে ছুটে যায়, যেন তারা আজ প্রতিজ্ঞাবদ্ধ এলিজাবেথকে শেষ করেই ছাড়বে। ধ্বংসযজ্ঞ, পাপাচার, নিবিষ্ট এক অন্তহীন মরিচিকায় গুণ ধরা বিভীষিকাময় জীবন থেকে যত এলিজাবেথ পালাতে চায় না কেন, বিপদকে ছাড়ে না। হঠাৎ করেই তাকবীরের চোখের রং পরিবর্তন হয়ে গেল। ওর মস্তিষ্ক জমে থাকা ক্রোধ বিস্ফোরিত হয়ে দেহের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল। চোখের তীব্র হিংসা, মুখে পৈশাচিক ঘৃণা, যেন ও সমগ্র পৃথিবীটাকে ভেঙে ফেলতে চায়। এটি তাকবীরের একটি বিভীষিকা, এক ভয়ঙ্কর বাস্তবতা যা কখনো দেখা যায়নি। তাকবীরের মাঝে আর কোনো মানবিকতা বয়ে নিয়ে আসছেই না, এখন শুধু ঘৃণাটাই টানানো এক ভয়ঙ্কর পশু। হিংস্রতার বশীভূত হয়ে ছুটে গেল ছাদের দিকে। তাকবীর যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে এক ভয়ঙ্কর ধাক্কা একজন এলিজাবেথকে ছাদ থেকে ফেলে দেয়। সময় যেন সেখানেই থমকে গেল তাকবীরের চোখে। স্তব্ধ হয়ে রইল তাকবীর। তবে এলিজাবেথ পড়েনি। ঘাতকের হাতে ধরে ঝুলেছিল, প্রাণপণে বাঁচার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। হাত বারবার ছুটে যাচ্ছিল। তখনও এলিজাবেথের হাতে লেগেছিল তাকবীরের তাজা রক্ত। ঠিক তখনই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে রিচার্ড, ন্যাসো এবং লুকাস। তাদের চোখ লনে পড়তে রিচার্ডের শির দ্বারা সোজা হয়ে যায়। ন্যাসো বিপদের আভাস পেয়ে এক মুহূর্ত দাঁড়ায় না, পেছনের পকেট থেকে রিভলভার বের করে দ্রুত ভেতরে ছুটে যায়। দূর থেকে লুকাসের চোখ পড়ল ঝুলন্ত এলিজাবেথের দিকে, যে আপ্রাণ চেষ্টা করছিল উপরে উঠতে। তবে ঘাতকটি এলিজাবেথের হাতে অনবরত আঘাত করে যাচ্ছে। লুকাস ঘাবড়ে রিচার্ডের দিকে তাকায়, যার চোখে কোনো অনুভূতি নেই। হাত মুষ্টিবদ্ধ করে আগে থেকে তাকিয়েছিল এলিজাবেথের দিকে। রিচার্ডের চওড়া তামুকে বিন্দু মাত্র পরিবর্তন দেখা যায়নি। লুকাস অস্থির হয়ে একবার রিচার্ডের দিকে, আবার এলিজাবেথের দিকে তাকাচ্ছে। খুব অবাকই হচ্ছিল রিচার্ডকে এত শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। রিচার্ডের চোখে তীক্ষ্ণ দৃষ্টি ছিল, যেন সে কিছু খুব ভালো করে দেখছে। হঠাৎ করেই রিচার্ডের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এই পরিস্থিতিতেও রিচার্ডকে হাসতে দেখে লুকাসের চোখ চলকে ওঠে। তখনই রিচার্ড পকেট থেকে রিভলভার বের করে এলিজাবেথের হাত বরাবর সোজা তাক করল। লুকাসের চোয়াল ফাঁক হয়ে যায় এক মুহূর্তে। রিভলভার থেকে ধোঁয়া উড়িয়ে একটা বুলেট এলিজাবেথের আঙ্গুলের ফাঁক দিয়ে সোজা ঘাতকের হাতেই বিঁধে গেল। এলিজাবেথের হাত শিথিল হয়ে পড়তে যেতেই লাগলো, কিন্তু তার আগে রিচার্ড বাতাসের মতো ছুটে গিয়ে এলিজাবেথকে ধরে ফেলল। এলিজাবেথ ভয়ে রিচার্ডের কোলে পড়া মাত্রই চেতনা হারায়। রিচার্ড অচেতন এলিজাবেথের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল, অতঃপর ধীরে ধীরে চোখ উঠল উপরে তাকবীরের দিকে। তাকবীরের চোখে চোখ পড়তে রিচার্ডের চিবুক শক্ত হয়ে গেল। এভাবে তাকবীরের চোখেও জ্বলে উঠল দৃঢ়তার আগুন। একইভাবে তাকবীরের চোখেও জ্বলে উঠল দৃঢ়তার আগুন। দুজনের মাঝখানে অদৃশ্য এক বিদ্যুৎ চমক ছড়িয়ে পড়ল। বাংলাদেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মালিক কাদের মজুমদার, কোম্পানির ম্যানেজার কামরুল, এমডি এবং একজন সহকারী, এই চারজন গত 5 বছর ধরে নিখোঁজ। তাদের পরিবার থেকে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি, যা রহস্যকে আরো ঘনীভূত করছে। গণমাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলল। তাদের পরিবার চুপ থেকেছে, যা সাধারণ মানুষের মনে আরো প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেন তারা ইচ্ছাকৃতভাবে আত্মগোপন করেছে, কিন্তু কেন? তাদের একসাথে হঠাৎ উধাও হয়ে যাওয়ার পেছনে কারণ থাকতে পারে, তা আজও অজানা। বর্তমানে কোম্পানির সব দায়িত্ব সরকারের হাতে। দেশের স্বাস্থ্য খাতে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ায় সরকার প্রতিষ্ঠানটি কার্যক্রম সচল রেখেছে। তবে এর মালিকের অনুপস্থিতি একটি স্থায়ী ধাঁধার মতো থেকে গেছে। চারজনের মধ্যে একজন কোম্পানি ম্যানেজার, হাত পা বাঁধা, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রিচার্ডের সেই খুটখুটে অন্ধকার স্যাঁতস্যাঁতে বেসমেন্টে। 5 দিন ধরে অনাহারে থাকার কারণে তার চোয়াল হাড়ের সঙ্গে মিশে গেছে, কিন্তু তার চোখের তেজ এখনো ম্লান হয়নি। মধ্যবয়সী শরীর দুর্বল হলেও মানসিক জোর একটুও কমেনি। লুকাসের মতো হিংস্র মানব প্রতিদিন তার উপর নির্মম অত্যাচার চালিয়েছে, থাবার মতো হাত দিয়ে তাকে পিষেছে, কিন্তু 5 দিনেও মুখ দিয়ে একটু শব্দ বের করতে পারেনি। ম্যানেজার নিস্তব্ধতা প্রতিটি আঘাতের চেয়েও ভারী হয়ে উঠেছিল। হঠাৎই বেসমেন্টের শাটার কর্কশ শব্দ তুলে উপরে উঠাতে থাকে। সাথে ঘরে হালকা আলো ঢুকতে কামরুল আতঙ্কে চোখ বুজে ফেলে। হৃৎপিণ্ড দ্রুতই লাফাচ্ছে, আরেকটি নৃশংস আঘাতের অপেক্ষায়। কিন্তু আজ কিছু ভিন্ন ঘটল। রিচার্ড, লুকাস এবং ন্যাসো 3জন একসাথে বেসমেন্টে প্রবেশ করল। আশ্চর্যজনকভাবে
তাদের চোখে মুখে ছিল না কোনো হিংস্রতার ছাপ। লুকাস নীরবে এসে কামরুলকে সোজা করে বসালো। নাসো চেয়ারের পায়ের শব্দ তুলে একটি চেয়ার এনে রাখলো ঠিক কামরুলের সামনে। রিচার্ড ধীরে ধীরে এগিয়ে এসে পায়ের উপর পা তুলে বসলো কামরুলের সামনে। চোটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি, কিন্তু সেই হাসির পেছনে কি লুকিয়ে আছে তা বোঝা অসম্ভব। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, মানতেই হবে তোর দম আছে।